আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এ পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 2026 সাল থেকে দেশজুড়ে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, নম্বরের বৈষম্য ঘোচানোর মেগা প্ল্যান। দেশে বাড়ছে শিশু নির্যাতন ও ধর্ষণ, বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী বলছেন বিশেষজ্ঞরা। মুখরোচক ফাস্ট ফুডে বাড়ছে মরণ ব্যাধি, দেশের প্রতি 3 জন শিশুর মধ্যে একজনই ভুগছে অপুষ্টি বা অতিরিক্ত ওজনে। এবারে বিস্তারিত। দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যকার নম্বরের তারতম্য ও বৈষম্য দূর করতে 2026 সালের এইচএসসি থেকে দেশব্যাপী একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে সবাই স্বাগত জানালেও প্রথম ব্যাচ হিসেবে শিক্ষার্থীরা কিছুটা চিন্তিত। নওশিন জাহান তাসমির রিপোর্টে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মূল্যায়নে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। ভিন্ন ভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনে চেনা নিয়ম এবার ভাঙছে। 2026 সালের এইচএসসি পরীক্ষা এবং 2027 সাল থেকে এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী অভিন্ন বা একই প্রশ্নপত্রে। শিক্ষা মন্ত্রণালয়ের এই মেগা পরিকল্পনার মূল উদ্দেশ্য বোর্ডগুলোর মধ্যকার নম্বরের তারতম্য ও মূল্যায়নের বৈষম্য চিরতরে দূর করা। বোর্ড পরীক্ষার বৈষম্য দূর করতে সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নিলেও প্রথম ব্যাচ হিসেবে তাদের মনে কাজ করছে এক ধরনের নার্ভাসনেস। সেটা আগানোর অনেক বড় একটা প্রতিযোগিতা থাকবে। প্রত্যেক বোর্ডে যদি একই প্রশ্ন হয় তাহলে আমাদের জন্য ওরকম ভালো, তো আমরা তো আর আগে পরীক্ষা পাইনি, এটা ফার্স্ট পরীক্ষা। সব বোর্ডই সেম হলে ভালো হয়, কিন্তু একটু কোডিংয়ে হবে যদি সব প্রশ্ন সব বোর্ডে সেম হয়। তা এখন দেখা যাক যে ভিন্ন ভিন্ন প্রশ্নতে আমরা কি প্রিপারেশনটা করতে পারবো নাকি, কিন্তু আমার অনেক নার্ভাস লাগতেছে। একই সাথে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হলেও প্রশ্ন ফাঁসের ঝুঁকি বাড়ার আশঙ্কাও রয়েছে তাদের মনে। তবে অভিভাবকরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে যুগান্তকারী বলছেন। ঢাকার শিক্ষার্থীরা একটু নিজে মনে করে যে আমরা একটু বেস্ট, কিন্তু বাইরের গুলাও একই পরিশ্রম করে। এই কারণে যে ভিন্ন প্রশ্ন আর ঢাকার প্রশ্ন এক হওয়াতে কম্পিটিশনটা এক হবে, ওদের যে মানটা একই থাকবে। তেমন একটা প্রভাব ফেলবে না, আশা করি ভালোই করবে আগের চেয়ে। তাদের মতে সকল বোর্ড একই প্রশ্নে পরীক্ষা দিলে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সঠিক সমতা নিশ্চিত হবে। শিক্ষকরাও এই সিদ্ধান্তে সন্তুষ্ট। মূল্যায়ন পদ্ধতিতে আগের নিয়ম বহাল থাকলেও প্রশ্ন ফাঁসের সম্ভাব্য চক্রান্ত রুখতে এখন থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ তাদের। প্রত্যেকটা সিস্টেমেরই ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। অভিন্ন প্রশ্নের ভালো যেটা একটা কম্পিটিশন থাকে আসলে, কারণ এক এক বোর্ডের প্রশ্ন এক এক রকম হলে কোনোটা সহজ হয়, কোনোটা কঠিন হয়। এক্সামগুলো সবসময় অভিন্নই হওয়া দরকার, তাহলে সিনক্রোনাইজ অ্যাসেসমেন্ট হবে এবং একটা সঠিক অ্যাসেসমেন্ট হবে এবং আমাদের শিক্ষার্থীরা কোনো বৈষম্যের শিকার হবে না যে অমুক বোর্ডের প্রশ্নটা সোজা হয়েছে, আমাদের প্রশ্ন কমন পড়েছে। অনেক সময় ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বা আইসিটি, হিসাব বিজ্ঞান সাবজেক্টের মতো ইংলিশ সাবজেক্টেরগুলো অনেক ভ্যারিয়েশনস হয়। আশা করি সরকারের এই উদ্যোগে এই ভ্যারিয়েশনগুলো আর থাকবে না। এদিকে মেধা সমতা আনতে এই সিদ্ধান্তকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষাবিদেরা। তবে প্রশ্ন করার সময় যেন প্রান্তিক বা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের সক্ষমতা বিষয়টি বিবেচনা রাখা হয়, সেই পরামর্শ তাদের। ভালো সিদ্ধান্ত ইন দ্যাট সেন্স যে এটা যদি আমরা এটাকে করতে পারি তাহলে এক ধরনের সমতা, যে সবার মধ্যে এক ধরনের সমতা আসবে। কিন্তু এর জন্য প্রিপারেশনের বিষয় আছে। যেমন প্রিপারেশনটা হলো যে কোনো আগে বোর্ডগুলো রিজিয়নাল এলাকা ভিত্তিক চিন্তা করতো যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাপাসিটি কেমন, দক্ষতা কেমন, টিচারের মান কেমন, এগুলো সব কিছু বিবেচনা করে কিন্তু প্রশ্ন করা হয়। হ্যাঁ, তো এখন যেহেতু সারা বাংলাদেশে একই রকম করা হবে, আপনাকে মাথায় রাখা লাগবে যে আমি কেবল ঢাকার বাচ্চার জন্য এই প্রশ্নটা করতেছি না, আমি প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারাও যাতে এই প্রশ্নের উত্তর দিতে পারে সেই অনুযায়ী প্রশ্নটা করতে হবে। তো এখন এই প্রশ্ন এবং মূল্যায়নের বিষয় আছে পরবর্তীতে। তা আমি যে করব প্রশ্নটা, আমি ঢাকার শিক্ষার্থীদেরকে আমি যেভাবে পড়াচ্ছি, যে ফ্যাসিলিটি তারা পাচ্ছে, তো যারা একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী তারা কি সেটা পাচ্ছে? অর্থাৎ মেক শিওর করা লাগবে একই ধরনের শিক্ষার মান
আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো কোথাও না কোথাও যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশে এটা ফাঁস হয়ে গেল। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই জন্য এই প্রিপারেশন অংশ হিসাবে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময়টা। তো এই জন্যই দরকার ছিল যে একটা শিক্ষা কমিশন করা, অর্থাৎ যে যারা সত্যিকার অর্থে অ্যাসেসমেন্ট বুঝে, যারা কারিকুলাম বুঝে, যারা শিক্ষণ পদ্ধতি বুঝে, তাদের সমন্বয়ে একটা কমিশন করে তাদের পরামর্শ অনুযায়ী যদি সরকার এই কাজগুলো করতো তাহলে আরও ভালো ফল আসতো। খাতা দেখার চিরাচরিত নিয়ম এক থাকলেও ডিজিটাল যুগে পুরো দেশের জন্য মাত্র একটি প্রশ্নপত্র তৈরি ও তা নিরাপদে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নির্যাতন ও ধর্ষণ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসেই অন্তত 164 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে 24 জন। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বিচার না হওয়া এবং সামাজিক অবক্ষয়ই এই অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। 2026 সালের শুরু থেকেই দেশে নারী ও শিশু নির্যাতনের চিত্রটি অত্যন্ত ভয়াবহ। মানবাধিকার সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী বছরের প্রথম 4 মাসে অন্তত 776 জন নারী ও শিশু তীব্র সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক চিত্রটি কন্যা শিশুদের ক্ষেত্রে। চলতি বছরে রামিসা আয়াত সহ অসংখ্য কন্যা শিশুকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা যে বের হই কখন কি হয়ে যেতে পারে আমরা নিজেও জানি না। আর আমাদের চাইতেও বেশি আমাদের গার্জিয়ানরা বেশি এই জিনিসটা নিয়ে চিন্তা করে যে আমার মেয়ে রাস্তা থেকে যাওয়া আসা করতেছে, ও সেফ কি না। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক বাচ্চা, বৃদ্ধ যারা, তারা কেউই সেফ ফিল করতে পারছে না এখন রাস্তাঘাটে বের হওয়া থেকে, কিংবা আপনি ঘরে থাকলেও আপনি সেফ না। জুন মাস পর্যন্ত 164 জন শিশুর মধ্যে 24টি শিশুকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা ভুগছেন আতঙ্কে ও নিরাপত্তাহীনতায়। তাদের দাবি এখনই কঠোর আইনি পদক্ষেপ বাস্তবায়ন করা। আইনের যে প্রয়োগ কেন হচ্ছে না বা বর্তমান পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী, এই বিষয়টা আসলে খতিয়ে দেখার দরকার। রামিসার ঘটনাটা সবার চোখের সামনে এসেছে বলে সেটার একটা শাস্তি হয়েছে, বা অ্যাটলিস্ট আমাদের চোখ পর্যন্ত এসেছে, আমাদের কাছে পৌঁছেছে। কিন্তু এরকম অনেক অসংখ্য বাচ্চা, বয়স্ক এবং আমাদের বয়সীয় মেয়েরা আছে যারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সেগুলো আসলে কখনোই আমরা দেখতে পাই না, কারণ সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করে না, এইভাবে ভয়েস রেইজ করে না। আমার মনে হয় প্রত্যেকটা ঘটনাকে এভাবে তুলে ধরা উচিত এবং তার যথাযথ শাস্তি হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন কঠোর আইন থাকলেও কেবল দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এই অপরাধ কমছে না। সরকারের যখন অস্থিরতা থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে না, জবাবদিহিতা থাকে না, তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং আমরা যেটি যে যখন দেখি শাস্তি হয় না, অপরাধের কোনো বিচার হয় না, তখনই কিন্তু সেই কাজটা কিন্তু হতে থাকে। একটা শিশুর প্রতিরোধে কি হবে, একটা ঘটনা ঘটে গেলে কিভাবে তার কেসটাকে স্পেসিফিকভাবে বিশেষ করে আইনজীবী, পাবলিক প্রসিকিউটর এবং তদন্ত অফিসার, যেটা প্রথমেই পুলিশের থানা এবং তারপরে বিচারক, এই তিনজনের সমন্বয়ে একটা কেস কিন্তু 4 দিনের ভিতরে শেষ করা যায়। এটা নিয়েও প্রশ্ন হচ্ছে যে এবং যত তাড়াতাড়ি শেষ হবে তার আলামত নষ্ট হবে না, সেখানে কিন্তু সাক্ষীগুলো থাকবে। এই ধরনের অপরাধগুলোতে এটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, এই কারণে, কারণ এইগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানবাধিকার সংস্থাগুলোর এই ভয়াবহ পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এর পেছনে রয়েছে একটি পরিবারের আজীবনের কান্না ও ট্রমা। বিশেষজ্ঞরা বলছেন শুধু কঠোর আইন থাকাই যথেষ্ট নয়, আইনের দ্রুততম প্রয়োগ, ভুক্তভোগীদের আইনি ও চিকিৎসা সুরক্ষা এবং সামাজিক সচেতনতাই পারে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে। 2026 সালের প্রথম কয়েক মাসে শতাধিক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বিচারহীনতা এবং সামাজিক নিরাপত্তার অভাবই এই অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। কেবল কঠোর আইন নয়, অপরাধীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তিই পারে আমাদের নারীদের এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক জীবনযাত্রার ব্যস্ততা আর আকর্ষণীয় বিজ্ঞাপনের মোড়কে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের নির্ভরতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য মতে অস্বাস্থ্যকর ও পুষ্টিহীন খাবারের কারণে বর্তমানে দেশের প্রতি 3 জন শিশুর মধ্যে একজনই অপুষ্টি অথবা অতিরিক্ত ওজনের শিকার। সাবিহা আঞ্জুম পোষের রিপোর্টে। মুচমুচে ফ্রাইড চিকেন, বার্গার কিংবা চিজে ঠাসা পিৎজা,
আধুনিক জীবনযাত্রার ব্যস্ততায় এই খাবারগুলো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। জিভে জল আনার স্বাদ আর আকর্ষণীয় বিজ্ঞাপনের মোড়কে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার জায়গা করে নিয়েছে প্রতিটি পরিবারের খাদ্য তালিকায়। কিন্তু সাময়িক তৃপ্তির পিছনে লুকিয়ে আছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। আমরা এখন ভেলপুরি খাচ্ছি। জানি না, এটা অতটা হাইজেনিক না আমার মনে হয়, বাট এগুলা লাইক অনেকে শখ করে খায় মাঝে মাঝে খাওয়া তার ঠিক আছে, বাট সবসময় না। এখন স্কুলের সামনে এগুলো থাকে, আর হচ্ছে যে এখন গরমের ভিতরে তো এত ভালো কোনো কিছু আমাদের স্কুলের সামনে বিক্রি করে না, যেটা আছে সেটার ভিতরেই এখন তো খাইতে হবে। রাজধানী সহ দেশের অলিতে গলিতে এখন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফাস্টফুডের দোকান, যেখানে প্রতিদিন ভিড় করছেন সব বয়সী মানুষ, যার বড় অংশই কোমলমতি শিশু আর তরুণ প্রজন্ম। আমার কাছে ভালো লাগে তার জন্য ফুচকা খেতে আসলাম, ফুচকা খেতে ভালো লাগে। তো না করি আমি, যেমন ক্ষতিকর, বাইরে বাসায় যাই খাবা কিছু, এখানে খাওয়া যাবে না। এবারও শোনে না, খাইবে, খাওয়াই আর কি। মা হিসেবে তো মানা করি যে এগুলা খাওয়া ঠিক না, তারপরও মানে একটু খায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য বলছে, অস্বাস্থ্যকর ও পুষ্টিহীন খাবারের কারণে বর্তমানে প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন অপুষ্টি অথবা অতিরিক্ত ওজনের শিকার। বিশেষজ্ঞরা বলছে, এসব মুখরোচক খাবারে মেশানো থাকে অতিরিক্ত মাত্রার ট্রান্সফ্যাট, চিনি, লবণ এবং নানা ধরনের ক্ষতিকর কৃত্রিম উপাদান, যা অল্প বয়সে শরীরে ডেকে আনছে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর স্থূলতার মতো দীর্ঘমেয়াদী মরণ ব্যাধি। আমাদের যে এখন গেজেটের প্রতি খুব আগ্রহ, আমরা কিন্তু মুভমেন্টটা একটু কম করি। তো এই ধরনের মুভমেন্ট যখন কম থাকে, তখন মানুষ বসে বসে স্ন্যাকিং করার অভ্যাসটা শুরু হয়ে যায়। দেখা যায় রাত জাগায় কোনো কাজ করা বা রাত জেগে থাকার একটা অভ্যাস, সেগুলো থেকে কিন্তু আমাদের ছোটো ছোটো স্ন্যাকিংটা অভ্যাস হয়। এই স্ন্যাকিংটাই বেসিক্যালি আমাদের স্বাস্থ্যকরের জায়গায় অস্বাস্থ্যকর অবস্থা তৈরি করে, এবং অনেক সময় কিন্তু সচেতনতারও একটা বড় অভাব থাকে। আপনার খাবারটা যদি আপনি চান আপনার বাচ্চা খাবে, তাহলে আপনি প্লেট চেঞ্জ করে দিতে পারেন। আপনার ধরেন একটা সরাসরি সে চিকেনটা খেতে চাচ্ছে না বা ভেজিটেবল খেতে পারছে না বা চাচ্ছে না, আপনি একটা শাসলিকের মতো করে দেন, ওর ভিতরে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস দেন, সালাদের আইটেম দেন, একটা চিকেনের আইটেম দেন, তাহলে কিন্তু আপনি একটা প্রপার খাবার ওকে দিতে পারছেন। যে কোনো একটা মিক্স ফ্রুটস দিলে বা মিক্স সালাদের আইটেম দিলে বাচ্চারা কিন্তু এটাকে আকর্ষণীয় পায়। তো আপনি যখনই বাচ্চার কালারটা চিন্তা করবেন যে বাচ্চা কোন কালারটা পছন্দ করে, ওরকম যদি একটা প্লেট দিয়ে বা একটা গ্লাস দিয়ে যদি আপনি বাচ্চাটাকে খাওয়াতে পারেন, তাহলে আমার মনে হয় আকর্ষণীয়টা মানে করলে পরেই সেই বাচ্চা সেটার প্রতি আকর্ষণ ফিল করবে। ঘরের তৈরি পুষ্টিকর খাবারগুলোকে যদি একটু ভিন্নভাবে এবং আকর্ষণীয় করে শিশুদের সামনে পরিবেশন করা যায়, তবেই তাদের ফাস্টফুডের মরণ ফাঁদ থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করছেন পুষ্টিবিদ। সাবিহানজুম পৌশি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। রাজধানী ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে প্রায় দ্বিগুণ মাত্রায় পৌঁছেছে শব্দ দূষণ, যার প্রধান কারণ সড়কে অবাধে হাইড্রোলিক হর্নের ব্যবহার। স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকার সামনেও বিকট এই শব্দে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা ও মেধার বিকাশ। তাসমিম আক্তার, রুহির রিপোর্টে। রাজধানী সহ সারা দেশে এখন শব্দ দূষণ এক মারাত্মক রূপ ধারণ করেছে। হাইড্রোলিক হর্ন, মাইকিং আর নির্মাণ কাজের উচ্চ শব্দে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের শ্রবণ শক্তি। শিশু কিশোরদেরও এই অসহনীয় মাত্রায় শব্দ দূষণ সহ্য করতে হচ্ছে। ক্লাসে বড় সড় রকমের একটা ডিস্টার্বনেস ক্রিয়েট করা হয়, ইন্টারাপশন ক্রিয়েট করা হয়, স্পেশালি যখন আমাদের স্কুলে ওই সাইডটাতে যখন হর্ন বাজানো হয়, তখন ওই সাইডটাতে বেশি শব্দ আসে। আমার স্কুলে বা বাসায় অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে কি আমাদের স্কুলে আমাদের যখন ক্লাস টাইম থাকে তখন হচ্ছে বাইরে থেকে অনেক নয়েজ আছে, আমরা হচ্ছে গিয়ে ক্লাস টাইমে মনোযোগ দিতে পারি না, মিসরা অনেক সময় হচ্ছে গিয়ে বিরক্ত ফিল করে, পড়া শুনতে কষ্ট হয়। যখন পড়তে বসি তখন হচ্ছে আমাদের মনে হয় যে এত শব্দ মাথা ব্যথা করে, তখন পড়ার মধ্যে মনোযোগ হয় না। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার কারণে তাদের ভবন পরিবর্তন করতে হচ্ছে, জানিয়েছে নীলক্ষেত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলের অবস্থানটা হচ্ছে বড় রাস্তার পাশে এবং এই এলাকাটা অনেক ব্যস্ত একটা এলাকা। তো আমরা যে ভবনে বসে আছি, এই ভবনের দোতলা থেকে উপর দিকে কিন্তু ক্লাস আছে বিভিন্ন শ্রেণীর। তো এই ভবনে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস করতে বসে, তারা সবসময় আপত্তি করে যে না, আমরা এই ভবনে ক্লাস করব না। কারণ কি? প্রচণ্ড শব্দ দূষণ। ক্লাসরুমে বাচ্চারা, শিক্ষকরা তাদের শেখানো কার্যক্রম পরিচালনা করতে খুবই সমস্যার মুখোমুখি হয়, এবং বিশেষ করে শিক্ষার্থীরা যেহেতু তারা দীর্ঘ সময় একই ক্লাসে অবস্থান করে, সেই জন্য তারা খুব
অস্বস্তি বোধ করে এবং কমপ্লেইন করে। আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে তো আর রাস্তার শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আমাদের এই পাশের ভবনে ক্লাসরুম যেগুলো ছিল এগুলোকে যতদূর সম্ভব সরিয়ে আমরা পাশের ভবনে নিয়েছি, যেখানে শব্দ দূষণটা তুলনামূলকভাবে কম হয়। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি আমাদের নিজেদের সচেতনতাই পারে এই নীরব ঘাতক শব্দ দূষণ প্রতিরোধ করতে। ঢাকাতে শব্দ দূষণের অনেকগুলো উৎস রয়েছে, তার মধ্যে অন্যতম যানবাহনের হর্ন। এছাড়াও নির্মাণ কাজ থেকে, পাইলিং থেকে, পাথর মিক্সিং বা ভাঙ্গা থেকে শব্দ দূষণ হয়ে থাকে। তবে সবগুলো উৎসের মধ্যে যানবাহনের হর্ন এই শহরের মানুষকে, বিশেষ করে শিশুদেরকে নানা রকম স্বাস্থ্যগত ঝুঁকির দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা রাস্তায় চলাচল করে তাদের শব্দ দূষণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে তাদের কানের স্থায়ী বা টেম্পোরারি বধিরতার দিকে যেতে পারে, তারা পড়াশোনার মনোযোগ বিঘ্নিত হয় এবং তাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে, তাদের সহনশীলতা কমে যায়। শারীরিক অর্থাৎ কানের শ্রবণ শক্তির সাথে সাথে মানসিক নানা রকম সমস্যার ভিতরে শিশুরা পড়ে থাকে। যেহেতু শব্দ দূষণের উৎসগুলো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, সরকার এর আগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রোগ্রাম পরিচালনা করেছে। এখন একটি প্রকল্প নিয়ে কাজ করছে এবং সারা দেশে প্রথমবারের মতো শব্দের মানমাত্রা নিয়ে 64 জেলার উপর একটি বেসলাইন সার্ভেও সরকার করেছে। এখন উৎস যেগুলো চিহ্নিত হয়েছে সেই উৎসগুলো একটি একটি করে বন্ধ করার জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে শিশু থেকে মধ্যবয়সের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তাসমিমা আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণপরিবহনে যাতায়াত করা প্রায় 94% নারী ও কিশোরী নানামুখী হয়রানির শিকার হচ্ছেন, যার বড় অংশই স্কুল কলেজগামী শিক্ষার্থী। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে নিত্যদিনের যাতায়াতে নারীদের এই চরম নিরাপত্তাহীনতার চিত্র। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনের এই অনিরাপদ পরিবেশ এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মারিয়া আফরিন মাহির রিপোর্টে। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা নিত্যদিনের প্রয়োজনে গণপরিবহনে যাতায়াত করছেন হাজারো নারী ও কিশোরীরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই অনেকেরই পড়তে হয় চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। অশ্লীল মন্তব্য, ভিড়ের সুযোগে নানামুখী হয়রানি নারীদের এই নিত্যদিনের যাত্রাকে করে তুলেছে অনিরাপত্তায়। প্রায় প্রতিদিনই বাস উঠার জন্য এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে। বাস আসে অনেকক্ষণ পরে বাট আসলে দেখা যায় বাস বেশিরভাগটা আমি ভরা থাকে, তো যার জন্য বাসে ওঠার সময় তো ফার্স্ট অফ অল একটা হেনস্থার শিকার হতে হয়। দেন আবার বাস উঠে যে মহিলা সিটগুলো থাকে ওইগুলো ম্যাক্সিমাম টাইমে পুরুষরা বসে থাকে, তো আমরা কিছু বলতে পারি না, বলে যে অন্য সিটে গিয়ে বসে। যখন দেখা যায় যে প্রচুর ভিড় বা দাঁড়িয়ে আছে এরকম, তখন একজন ফিমেলদেরকে মেলরা অনেক সময় ব্যাটাচ করে বা এরকম অনেক সময় হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় বলেছেন দেশে পরিবহনে যাতায়াত করা প্রায় 94% নারী কোনো না কোনোভাবে হয়রানির শিকার হন, যার একটি বড় অংশই স্কুল কলেজগামী শিক্ষার্থী। ভিড় ঠেলে উঠতে গিয়ে তারা ফিজিক্যালি হ্যারাস হচ্ছে, ভার্বালি হ্যারাস হচ্ছে, এবং অনেক সময় যেটা আমাদের যারা বাসের সহকারী কন্ডাক্টর আছে তাদের যে আসলে অনেকটা চিন্তা এরকম যে পিক আওয়ারে বাসগুলি যখন চলছে সেটা থামিয়ে একজন নারী যাত্রী নিতে অনেক সময় তাদের ভাবনা যে সময়টা বেশি লাগে। এই কারণে অনেক সময় আমরা দেখি যে আমাদের সড়কে বাসগুলো থামতেও চায় না। 2018-তে যে আইনটি তৈরি হয়েছে সেই আইনে কিন্তু স্পষ্টই বলা আছে যে প্রত্যেকটা গণপরিবহনের মধ্যে মহিলা এবং শিশুদের জন্য আলাদা সিট এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত থাকবে, এখানে কিন্তু অন্য কেউ বসতে পারবে না। কিন্তু আসলে বাস্তবতাটা অনেকটাই ভিন্ন। তো সামগ্রিকভাবে এখানে নারীরা আসলে উপেক্ষিত হয়েছে। আমি বলবো যে আসলে গণপরিবহনের যে চরিত্র এবং মহিলাদেরকে আসলে যেভাবে এখানে সুবিধা দেওয়ার কথা, যেভাবে যাত্রী সেবা দেওয়ার কথা, সেইভাবে কিন্তু তারা সেবা পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনে নারীদের এই নিরাপত্তাহীনতা এখন এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। কেবল আইন কাগজ কলমে রাখলেই হবে না। 2000 সালের প্রথম দিকে সেখানেও নারীদের জন্য আলাদা বিআরটিসি বাসও দেওয়া হয়েছিল এবং কয়েকটা রুটে বিআরটিসি বাস চালু হওয়ার পরে এটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই জনপ্রিয়তাটা আসলে আমরা ধরে রাখতে পারিনি। তার কারণটা হচ্ছে আসলে যে পরিমাণ আসলে নারী যাত্রী আছে তাদের যে চাহিদা, এই চাহিদার বিপরীতে যে সংখ্যক বাস থাকার কথা ছিল, রুটগুলোকে একটু পুনর্বিন্যাস করা, সেটি কিন্তু করা হয়নি।
এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে যে নারী বান্ধব, পরিবেশ বান্ধব এবং ইলেকট্রিক বাস এটা ঢাকা শহরে আনা হবে। পিঙ্ক বাসের কথা বলা হচ্ছে। ভুক্তভোগীদের মতে কেবল আইন প্রয়োগই নয়, ব্যস্ততম রোডগুলো নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে আলাদা বাসের ব্যবস্থা করা গেলে অনেকটাই নিরাপদ হতো তাদের পথ চলা। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশ জুড়ে শুরু হয় এক জাদুকরী উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি আনুগত্য প্রকাশে রাজধানীর অলিতে গলিতে যেমন উঠছে ভিনদেশি পতাকা, তেমনি ছোট বড় সবার ভিড়ে এখন জমজমাট দেশের জার্সি বাজার। বিক্রেতারা বলছেন এবারও ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা পর্তুগালের জার্সির চাহিদাই সবচেয়ে বেশি। আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। প্রতি 4 বছর পর পর বিশ্ব মঞ্চে যখনই গড়ায় ফুটবল, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে তখন ফিরে আসে এক অন্যতম উৎসবের আমেজ। বাঙালির এই ফুটবল প্রেমের প্রধান আকর্ষণই হলো পছন্দের দলের জার্সি গায়ে জড়ানো, প্রিয় তারকার প্রতিটি ড্রিবলিংয়ে একসাথে মেতে ওঠা আর সবাই মিলে বাঁধভাঙা আনন্দে শামিল হওয়া। পছন্দের দলের প্রতি এই আবেগের প্রতিফলন এখন স্পষ্ট রাজধানীর যে কোনো জার্সির দোকানে। দুইজন তো দুই দল, আমি আর্জেন্টিনা করি, ও ব্রাজিল আর পর্তুগাল। আচ্ছা, তুমি কোন টিম সাপোর্ট করো? পর্তুগাল। আজকে এখানে কেন আসছো? জার্সি কিনতে। কার সাথে আসছো? বাবার সাথে। আগের থেকে তো আমেজ আরো বাড়ছে, পুরো বাংলাদেশেই বাড়ছে। বিশেষ করে আমার ছোট মেয়ে খুব ধরছে যে মানে আজকে যে কোনোভাবে জার্সিটা কিনে দিতেই হবে। আজকে আর্জেন্টিনার জার্সি কিনেছি। আমি, আমার আব্বু সবাই ব্রাজিল, বেশিরভাগই আমাদের পুরো ফ্যামিলি, চাচারা আছে, এরা সবাই ব্রাজিল। খেলা একসাথে দেখা হয়, আবার অনেক সময় একসাথে দেখা হয় না। ফ্রেন্ডসরা দেখি, বেশিরভাগ দেখা হয় খেলা, মোটামুটি সবাই দেখে খেলা। বিশ্বকাপ চলতেছে, আমার কাছে অলওয়েজ ব্রাজিলকে আমি সবসময় সাপোর্ট করে আসছি। আমি ভাই ছোটকাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার আর্জেন্টিনার টিম অনেক ভালো লাগে। ছোট থেকে বড় সব বয়সীদের ভিড়ই এখন জমজমাট জার্সির বাজার। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের জার্সির চাহিদা বাজারে সবচেয়ে বেশি। ফুটবল প্রেমীদের এই বাড়তি চাহিদা দিনরাত এক করে বিক্রি সামলাচ্ছেন বিক্রেতারাও। নর্মালি হচ্ছে আপনার আর্জেন্টিনা, ব্রাজিলটাই বেশি চলে, বাট এবার হচ্ছে পর্তুগাল, স্পেন, জার্মানি তুলনামূলক সব থেকে একটু বেশি চলতেছে। বাট আর্জেন্টিনা, ব্রাজিল যে কম চলছে তা না, আর্জেন্টিনা, ব্রাজিল সবার মতনই চলছে। সবচাইতে বেশি হচ্ছে আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, এই দুইটাই। এরপরে হচ্ছে পর্তুগাল, তারপরে হচ্ছে জার্মান, এগুলো। স্পেনও আছে, স্পেনের চাহিদা অনেক ভালো। এই ধরেন আমরা দোকানদার হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাইড যে পরিমাণ সেল হচ্ছে আমাদের বা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন একটু কম, কারণ এখন তো খেলা চলতেছে। ইরানও ভালো চলছে আলহামদুলিল্লাহ, খারাপ চলে না, ভালোই চলছে। সৌদির থেকেও ইরান চলছে বেশি। ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিলের দুই দলই বেশি চলতেছে। শুধু জার্সি নয়, প্রিয় দলের প্রতি আনুগত্যের প্রকাশ ঘটছে বাড়ির ছাদে পছন্দের দেশের পতাকা ওড়ানোর মাধ্যমেও। জার্সি রঙে কিংবা পতাকার মাপে যতটাই ভিন্নতা থাক না কেন, দিন শেষে গোলপোস্টের প্রতিটি শটে এক হয়ে যায় পুরো দেশের স্পন্দন। কারণ কাপ যে দেশই নেক না কেন, বিশ্বকাপকে ঘিরে বাঙালির এই উৎসবের আমেজে জয় হয় কেবল ফুটবলের। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ATN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণবাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।